কলকাতার দুর্গাপুজো 6 দিন বা 10 দিনের পুজো নয়, একটা শহর যে বছরে একবার নিজের সব নিয়ম ভেঙে দেয়। দুর্গাপুজোকে আমরা উৎসব বলি, কিন্তু বাস্তবে এটা একটা নিখুঁতভাবে চলা সিস্টেম, একটা সার্কেল যেটা থামলে সব থেমে যায়। আগে পুজোতে পলিটিক্যাল ব্যাকিং খুব একটা ছিল না। কিছু মানুষ যারা নিজেদের সর্বস্ব দিয়ে পুজো চালিয়ে যেতেন, জমি বাড়ি বিক্রি করে, গয়না নিজের বন্ধক রেখে তারা পুজো করতেন। যাদের আরেক নাম পুজো পাগল, তাদের উদ্দেশ্য একটাই, আনন্দ এবং প্রাণের থেকে পুজো। সেই প্রাণের পুজোতে আস্তে আস্তে পলিটিক্যাল নেতারা ঢুকতে শুরু করলো। পলিটিক্যাল নেতারা ভাবলো, আমি যদি একটা পুজো করতে পারি তাহলে আমার যে জনসংযোগ আছে, সেই আমার জনসংযোগ প্রচুর হবে। আর সেই লোভে ক্লাবের নামটা বাদ দিয়ে তখন সেই পুজোটা নেতার পুজো হয়ে গেল। তাতে দুর্গাপুজোয় একটাই লাভ হলো, তাতে অনেক টাকা ঢুকতে শুরু করলো। কলকাতাকে দখল করতে গেলে আগে দখল করতে হবে পুজো কমিটি। যার দখলে পুজো কমিটি, কলকাতার রাজনীতি তার। আগে তৃণমূলের সরকার প্রতিটি ক্লাবকে দুর্গাপুজোয় অনুদান চালু করেছিল, তাদের যে মাটিটা আছে শক্ত করার জন্য। কিন্তু সরকার পরিবর্তন হয়, পরিবর্তনের পর বিজেপিও তাদের এই বড় পুজোর দখল নিতে শুরু করেছে। বাদ যায়নি চোরবাগান, কেন্দুয়া থেকে টালা প্রত্যয়, সুরুচি থেকে শ্রীভূমি। এখন কলকাতার দুর্গাপুজো যেমন সরাসরি নেতাদের, কিছু আবার নেতাদের যে কাছের মানুষ আছে, যারা পরবর্তীকালে নেতা হওয়ার রাস্তায় রয়েছে, তাদের ট্রেনিং গ্রাউন্ড এই দুর্গাপুজো। তাই নেতা, কাউন্সিলর বা হবু নেতার যে ট্রেনিংয়ে রয়েছেন, তারা বর্তমান পুজোর অর্গানাইজার। হ্যাঁ, তাতে অবশ্যই ব্যতিক্রমী কিছু রয়েছে। ব্যতিক্রমী পুজো ছাড়া ম্যাক্সিমাম কলকাতার যে পুজো রয়েছে এই ফরম্যাটেই চলে। প্রথম স্তম্ভ, তিনি শুধু অর্গানাইজার নন, তিনি সিদ্ধান্ত নেন রিস্ক নেওয়া হবে কি না, এই পুজোটা আলাদা হবে না নিরাপদে থাকবে। একটা সই, একটা হ্যাঁ, আর পুজোর ভবিষ্যৎ বদলে যায়। দ্বিতীয় স্তম্ভ, শিল্পী, যারা কাগজে আঁকা একটা ভাবনাকে কাঠ, মাটি, টিন, লোহা এবং আলো দিয়ে বাস্তব করে তোলে। ভালো শিল্পী শুধুমাত্র সুন্দর বানান না, তারা দর্শকের নজরও কাড়েন, আর নজর মানেই সম্ভাবনা। তারপর আসে তৃতীয় স্তম্ভ, প্রাইজ আর ক্রাউড। প্রাইজ এখানে ট্রফি নয়, প্রাইজ মানে এখানে স্বীকৃতি, আর স্বীকৃতি মানেই মানুষের ঢল। হাঁটা পথ বদলায়, শহরের মানচিত্র বদলায়, একটা প্যান্ডেল হয়ে ওঠে কেন্দ্রবিন্দু। চতুর্থ স্তম্ভ, স্পন্সর। মানুষ যেখানে যায় অর্থ সেখানে আসে। ব্র্যান্ড আসে সংখ্যার টানে, ভিড়ের টানে তাদের বাজেট বাড়ে, স্কেল বাড়ে, স্বপ্ন আরও বড় হয়। আর এখানেই সার্কেলটা সম্পূর্ণ হয়। ভালো স্পন্সর এলে আবার আসে আরও বড় শিল্পী, আরও সাহসী ভাবনা, আরও ঝুঁকি। এইভাবেই ঘুরতে থাকে চক্র। ক্লাব, শিল্পী, প্রাইজ, মানুষের ঢল, স্পন্সর, বারবার, প্রতিবার। লক্ষ্মী পুজোতেই শুরু হয়ে যায় পরের পুজোর বুকিং। এই তৃতীয় স্তম্ভকে নিয়েই, মানে প্রাইজ নিয়ে অনেক টানাটানি চলতে থাকে। কলকাতার দুর্গাপুজোর সব থেকে বড় অ্যাওয়ার্ড এশিয়ান পেইন্ট শারদ সম্মান। পুজোকর্তা এবং শিল্পী দুজনেই এই পুরস্কার পাওয়ার জন্য অপেক্ষায় থাকে। যারা পায় তারা তো খুবই খুশি, আর যারা পায় না তারা ব্লেম দেয় জাজমেন্ট বা ক্লাবকর্তা ও শিল্পীদের সাথে এজেন্সি ফিক্সিংয়ের। এবার খুব সহজে বুঝুন অ্যাকচুয়াল এজেন্সি কি। এশিয়ান পেইন্ট শারদ সম্মান একটি কর্পোরেট কোম্পানি শারদ সম্মান। তারা দুটো পার্টে দায়িত্ব দেয় দুটি এজেন্সিকে। একটি ক্রিয়েটিভ পার্টের জন্য ভারতের সব থেকে বড় ক্রিয়েটিভ এজেন্সি অগিলভি, আরেকটি শারদ সম্মানের পুরো ইভেন্টকে কলকাতায় অর্গানাইজ করার জন্য, যেটা এখন দেখেন ক্রিওক্রাফট। সমস্যা এই ধরনের ইভেন্ট ম্যানেজমেন্টকে নিয়ে। কলকাতায় অফিস সহজে ম্যানুপুলেট করতে পারা যায় বলে বিভিন্ন ক্লাবের যারা কর্তারা রয়েছেন তারা মনে করে। এই শারদ সম্মান প্রতি বছর 7টি কলকাতার দুর্গাপুজোর মধ্যে, প্রায় 400 মতন দুর্গাপুজো, 400 প্লাস এরকম কিছু দুর্গাপুজোর মধ্যে তারা মাত্র 7টি সেরা পুজোর অ্যাওয়ার্ড দেন। এবার কলকাতার দুর্গাপুজোর 7টি প্রাইজের মধ্যে 4টি ঢুকেছে চাঁদের হাটে। 40 বছরের এশিয়ান পেইন্টসের যে শারদ সম্মানের জার্নি, প্রায় 40টি প্রাইজ তাদের নামে। বড় নেতামন্ত্রীদের পুজো এই জায়গায় পেরে ওঠে না। আমরা আছি চাঁদের হাটে। চাঁদের হাট কি, কিভাবে তারা দিনের পর দিন লড়াই চালিয়ে যাচ্ছে, আর কোন কর্মকাণ্ডের সঙ্গে চাঁদের হাট যুক্ত,
আর সত্যিই কি কোনো এজেন্সি ফিট করেছে? সব কিছু জানার জন্য জৈত্রী টিভির এই এপিসোডে আমি সোমনাথ সারা দিন থাকবো আর জানবো সমস্ত প্রশ্নের উত্তর।